আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, স্বাগত সবাইকে এই ভিডিওটাতে। এসএসসি পরীক্ষার্থী, কোনো শিক্ষক, শিক্ষার্থী বা অভিভাবক বা কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণকারী কোনো ব্যক্তি যদি এই মুহূর্তে দেখে থাকেন, আমি প্রার্থনা করছি আল্লাহর কাছে আপনাদের উপর যেন শান্তি বর্ষিত হোক। আমরা সূচক লগারিদম নিয়ে পড়ালেখা করতে চাই এবং সূচক লগারিদমের যেই সিরিজ অফ ভিডিওস আমি আপলোড করবো, এটা হচ্ছে তার প্রথম ভিডিও। সো প্রথম ভিডিও বলতে এখানে আমরা একেবারে বেসিক কিছু বিষয় নিয়ে আলাপ করতে চাই। সো আমি কিছু জিনিস লিখে রাখছি যে আর মানে হচ্ছে বাস্তব সংখ্যা, আমরা জানি রিয়েল নাম্বারস, এন মানে স্বাভাবিক সংখ্যা, জেড পূর্ণ সংখ্যা এবং কিউ হচ্ছে মূলদ সংখ্যা। এগুলোকে একটু লিখে রাখছি কারণ আমাদের কিছু বেসিক জিনিস বোঝার জন্য এই জিনিসগুলোকে ব্যবহার করতে হবে। সো বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই সূচকের কিছু অঙ্ক থাকে। ইভেন এসএসসি পরীক্ষার্থী তোমরা যারা, বা ইভেন ক্লাস 9-10-এ যারা পড়ছো, যাদের সূচক লগারিদম পড়তে হয়, তার সাথে ফিজিক্স কেমিস্ট্রির পড়ার সময় এই জিনিসগুলোকে কাজে লাগে। তো প্রথমে যে জিনিসটা দিয়ে শুরু করা যেতে পারে সেটা হচ্ছে আমরা কি জানি। আমরা জানি যে আমরা যখন কোনো নাম্বারসকে এক্সপোনেন্ট হিসাবে এবং বেস হিসাবে চিন্তা করি, তার মানে মনে করো আমি লিখলাম যে কোনো কিছুর পাওয়ার এইরকম যে a টু দি পাওয়ার m, অথবা x টু দি পাওয়ার y, অথবা আমি লিখলাম 7 টু দি পাওয়ার 6। যখন আমরা এটা লিখি তখন আমরা কি জানি? এই যে আমরা এখানে যে a লিখলাম আর এই যে m লিখলাম, এটা একটা সম্পর্কটা হচ্ছে এরকম যে আমরা জানি যে এই a হচ্ছে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি বেস, বা আমরা এটাকে বলতে পারি ভিত্তি, অথবা আমরা বলতে পারি এটা হচ্ছে নিধান। তারপর আমরা ইউজুয়ালি এ কে আমরা বেস বলি, এবং এর উপরে যে আমরা টু দি পাওয়ার বললাম যে a টু দি পাওয়ার m বা x টু দি পাওয়ার y বা সামথিং টু দি পাওয়ার সামথিং আমরা যখন বলি, তখন এই যে পাওয়ার, এইটাই হচ্ছে আমার সূচক, এবং এই সূচককে আমরা বলছি এক্সপোনেন্ট। সুতরাং এটাকে আমরা বলছি এক্সপোনেন্ট, বা আমরা এটাকে এটাও বলতে পারি যেটা হচ্ছে ঘাত। সুতরাং এই যে নামগুলা আমরা প্রাথমিকভাবে একটু মাথায় রাখবো যে আমরা যখন কোনো কিছু টু দি পাওয়ার বলি, তখন যার উপরে বলছি সেটা হচ্ছে আমার সূচক বা ঘাত বা পাওয়ার বা এক্সপোনেন্ট, আর আমি যার উপরে বলছি সে হচ্ছে আমার বেস। তার মানে এই a টু দি পাওয়ার m, x টু দি পাওয়ার y, 7 টু দি পাওয়ার 2, 6, 5, whatever the numbers, তখন আমরা এটা হচ্ছে আমার বেস, এটা হচ্ছে আমার এক্সপোনেন্ট। প্রাথমিকভাবে আমরা সামথিং টু দি পাওয়ার সামথিং দিয়ে প্রকাশ করতে পারি। এখন কথা হচ্ছে তাহলে এই সূচকগুলোকে আমরা কিভাবে ব্যবহার করব, বা এর সূত্রগুলা কি, এর সেন্স বা এর সাধারণ জিনিসগুলা কি। সাধারণ জিনিস বোঝার আগে আমাদের একটু মনে রাখতে হবে, ধরে নিচ্ছি আমি এই জিনিসগুলোকে, যে ধরলাম হচ্ছে এরকম, যদি a is greater than 0 হয়, আচ্ছা, এবং b also greater than 0 হয়, এবং তার সাথে ধরে নিচ্ছি যে r এবং s এই দুইটা হচ্ছে মূলদ সংখ্যা। তাহলে কি কি জিনিস আমরা চিন্তা করতে পারি? আমরা চিন্তা করতে পারি যে a টু দি পাওয়ার r, এন্ড ধরো a টু দি পাওয়ার r এবং এর সাথে a টু দি পাওয়ার s, আমার দুইটা বেস সমান এবং ঘাত আমি লিখলাম। এটাকে আমরা লিখতে পারি যে a টু দি পাওয়ার r প্লাস s, a টু দি পাওয়ার r প্লাস s। আমরা যদি ভাগ করি তাহলে আমি লিখতে পারি যে a টু দি পাওয়ার r কে a টু দি পাওয়ার s দিয়ে ভাগ করলে এটা হচ্ছে বিয়োগফল হবে, a টু দি পাওয়ার r মাইনাস s। যদি আমরা এইরকম লিখি যে a টু দি পাওয়ার r তার পাওয়ার s, তখন আমরা এই বেস দুটাকে গুণ করে ফেলতে পারি, তো এটা হচ্ছে a টু দি পাওয়ার rs। ইভেন আমরা যদি এইরকম লিখি যে a and b গুণাকারে আছে টু দি পাওয়ার r, তার মানে আমাদের এখানে ঘাত যেটা সেটা উভয় বেজের উপরে আছে, তখন আমরা লিখতে পারি যে a টু দি পাওয়ার r ইনটু b টু দি পাওয়ার r। খুব কমন জিনিস, একেবারে কমন জিনিস। ইভেন আমরা যদি এরকম লিখি যে a বাই b টু দি পাওয়ার r, কি হতে পারে? এটা হতে পারে যে a টু দি পাওয়ার r ডিভাইডেড বাই b টু দি পাওয়ার r। সুতরাং উভয় পাশে এই এক্সপোনেন্টগুলা কেমন ভাবে হইতে পারে সেটা একটা একদম বেসিক কিছু রুলস বা কিছু সূত্র আমাদেরকে এক্সপোনেন্ট পড়ার সময় মনে রাখতে হয়। সো আমরা যদি দেখি যে দুইটা বেস সমান, তখন আমরা পাওয়ারগুলোকে যোগ করব।
আমরা যদি ভাগ করি তাহলে বিয়োগ করব। যখন পাওয়ারের পাওয়ার হবে আমরা পাওয়ারগুলোকে গুণ করে দিতে পারি। যখন দুটি ভিন্ন ধরনের বেসের একই ধরনের এক্সপোনেন্ট হবে তখন আমরা গুণ করতে পারি। এবং যখন আমরা ভাগফল আকারে বেসকে চিন্তা করব তখন আমরা একইভাবে উভয় পাশে এক্সপোনেন্টকে দিয়ে দিতে পারি। সো এটা হচ্ছে খুব কমন কিছু জিনিস যেগুলো আমাদেরকে একটু মাথায় রেখে চিন্তা করতে হবে। সো আমি প্রথমে এই জিনিসগুলোকে একটু মাথায় রাখলাম, এরপর আমি অঙ্কে যাব। সো অঙ্কে যাওয়ার আগে আমাদের আরও কিছু জিনিস মাথায় রাখতে হবে যে এই জিনিসগুলো তখনই সত্য যখন এর মান 0-র চাইতে বড় হবে, বি এর মান 0-র চাইতে বড় হবে এবং আর এস মূলদ সংখ্যার সেট হবে। আচ্ছা গেল, এটা আমি একদিক থেকে চিন্তা করলাম। প্রাথমিকভাবে আমাদের মনে রাখতে হবে একটা সহজ জিনিস, সেটা হচ্ছে এ যদি বাস্তব সংখ্যার সেট হয়, এ যদি বাস্তব সংখ্যার সেট হয়, প্লিজ রিমেম্বার কোনো কিছুর পাওয়ার 1 মানেই হচ্ছে সেই জিনিসটা। যখন কোনো কিছুর পাওয়ার 1 হবে ওই 1 মানেই হচ্ছে যে কোনো কিছুর পাওয়ার 1 মানেই হচ্ছে কোনো কিছু। সো আমি যে কোনো ইমাজিনারি নাম্বার, সেটা ইমাজিনারি বলতে যদি বাস্তব সংখ্যার সেট হয়, তখন আমি যদি এটার মানে পাওয়ার বা এটার এক্সপোনেন্ট 1 দেই, যেমন আমি যদি বলি যে x⁴ ইজ ইকুয়াল টু x, আমি যদি বলি abc⁴ ইজ ইকুয়াল টু abc, আমি যদি বলি যে xyz⁴ ইজ অলসো xyz, হোয়াট এভার দ্য ভ্যালু ইজ, যদি কোনো কিছুর পাওয়ার 0 হয় তাহলে তার মান হবে ওই মানটাই, এবং কোনো কিছুর পাওয়ার যদি 1 হয় তাহলে এটা হবে ওই মানটা। আমি দুঃখিত, এখানে আসলে 1 হবে। সো সামথিং, যে কোনো কিছুর পাওয়ার যদি 1 হয় ওইটার মান হবে শুধুমাত্র এটাই। কিন্তু 0-র সংখ্যাটা আমি আসতেছি একটু পরে, যে কোনো কিছুর পাওয়ার 0 হলে কি হবে। ইন দ্যাট কেস এ যদি বাস্তব সংখ্যার সেট হয়ে থাকে তাহলে আমি এটা জাস্ট প্রথম সূত্র, এই জিনিসটা হচ্ছে একদম প্রাইমারি লেভেলের কনসেপ্ট। এরপরে হচ্ছে আমরা জিনিসটাকে একটু এক্সপ্যান্ড করতে পারি, যেটা কোনো কিছুর পাওয়ার 1 মানে হচ্ছে সেই সংখ্যাটা। এইবার যদি আমরা এটা চিন্তা করি যে এ যদি বাস্তব সংখ্যার সেট হয় এবং এর মান যদি 0 না হয়, ইফ এ ইজ নট ইকুয়াল টু 0, তখন কি হবে? তখন হচ্ছে কোনো কিছু পাওয়ার যদি 0 হয় তাহলে সেটার মান হবে 1। দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, আমরা একটু ভাববো। আমি একটু আগে প্রথমে 4টার ক্ষেত্রে বলেছিলাম যে কোনো কিছুর পাওয়ার 1 মানেই হচ্ছে ওই সংখ্যাটা বা ওই জিনিসটা, কিন্তু কোনো কিছুর পাওয়ার যদি আমি 0 দেই তখন সেটা হয়ে যাবে এর ভ্যালু হচ্ছে 1। ঠিক একইভাবে আমি যদি বলি যে x এর পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1, ঠিক একইভাবে 7 এর পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1। বাট হোয়াট ইফ 0-র পাওয়ার যদি 0 হয়? ইন দ্যাট কেস 0, আমি আগেই বলেছি যে এই শর্তে যদি a ইজ নট ইকুয়াল টু 0 হয়, এই শর্তে এই কথাটা সত্য। ইন দ্যাট কেস 0-র পাওয়ার যদি আমরা 0 লিখি তাহলে দিস ইজ নট ইকুয়াল টু 1। এটা অ্যাকচুয়ালি একটা অনির্ণায়ক বলা যেতে পারে, যেটাকে ডিটারমাইন করা যায় না। সো উই ক্যান সে দ্যাট 0⁴ ইজ অ্যাকচুয়ালি ইনডিটারমিনেট নাম্বার, বা এটাকে নির্ণয় করা যাচ্ছে না, বা এটাকে ডিটারমাইন করা যায় না। সুতরাং ইটসেলফ কোনো কিছুর পাওয়ার বা কোনো কিছুর পাওয়ার 0 হলে সেটা 1 হবে, শর্ত একটাই, যদি সেটা 0 না হয়, মানে a ইজ নট ইকুয়াল টু 0। ক্লিয়ার? সুতরাং কোনো কিছুর পাওয়ার যদি আমরা 0 বলি তাহলে সেটা হবে 1। তার মানে আমি যদি এখানে বলি যে এটা abc, যে abc⁴ 0, দ্যাট ইজ অলসো 1। ইভেন আমি যদি বলি যে xyz⁴ দিস ইজ অলসো ইকুয়াল টু 1। কোনো কিছুর পাওয়ার 0 মানে 1, এবং কোনো কিছুর পাওয়ার 1 মানেই হচ্ছে সেই জিনিসটা। ওকে, এটা হচ্ছে খুব কমন সেন্স, খুব সাধারণ জিনিস। আমরা যদি এবার এটাকে মাইনাস করি, যে আমি যদি পাওয়ারগুলোকে মাইনাস করি তখন কি হবে? হ্যাঁ, আমি বুঝলাম যে a⁴ 1 ইজ ইকুয়াল টু a, ওকে, বাট হোয়াট ইফ যদি এরকম হয় যে a⁻⁻1 ইকুয়াল টু কি হবে? a⁻⁻1, অর্থাৎ এক্সপোনেন্টের আগে যদি মাইনাস থাকে তাহলে সেটা 1/a হবে। যদি এরকম হয় x⁻³ তাহলে কি হবে? 1/x³। যদি হয় যে b⁻8 তাহলে এটা কি হবে? 1/b⁸। সো কমন জিনিস,
আমরা এই জিনিসটাকে মনে রাখবো যে কোনো কিছুর পাওয়ার -1 মানে হচ্ছে এটা ইনভার্স, সুতরাং এটা 1/, হবে। এই নর্মাল জিনিসটা আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। সো আমরা ইউজুয়ালি তিনটা জিনিসকে চিন্তা করছি, কোনো কিছুর পাওয়ার 1 মানে হচ্ছে সেটা, কোনো কিছুর পাওয়ার 0 মানে হচ্ছে 1, আর কোনো কিছুর পাওয়ার -1 মানে হচ্ছে সেটা 1-এর নিচে চলে আসবে। সুতরাং এই তিনটা জিনিস আমাদের কমন একদম প্রথমে মাথায় রাখতে হবে। গেল। এখন যদি আমরা চিন্তা করি যে যখন গুণের ক্ষেত্রে কি হয়, ধরো আমি যদি বলি যে x টু দি পাওয়ার a টাইমস x টু দি পাওয়ার b, অথবা a টু দি পাওয়ার m টাইমস a টু দি পাওয়ার n, অথবা p টু দি পাওয়ার r ইন্টু p টু দি পাওয়ার q। যখন বেস সমান হবে তখন আমরা বলতে পারি যে x টু দি পাওয়ার a প্লাস b, a টু দি পাওয়ার m প্লাস n, p টু দি পাওয়ার r প্লাস q। ঠিক একইভাবে আমরা যদি এরকম করি যে হ্যাঁ x টু দি পাওয়ার এখানে m দিলাম, তখন এখানে যোগ হবে। আমরা যদি আরও চিন্তা করি যে x টু দি পাওয়ার এখানে q দিলাম, তখন আমাদের এখানে q আসবে। অর্থাৎ যখন বেস সমান থাকবে তখন পাওয়ারগুলোকে যোগ করে দিতে হবে, পাওয়ারগুলো যোগ করে দিতে হবে। আর যখন আমরা ভাগ করব আমরা তখন বিয়োগ করে দেব। ঠিক এইভাবে এটা মাথায় রাখতে হবে এমন করে যে আমি যদি a এর চিন্তা করি, a অবশ্যই a এলিমেন্ট অফ r হইতে হবে এবং পাওয়ারগুলা স্বাভাবিক সংখ্যা হইতে হবে। সো আমি যখনই বলবো যে হ্যাঁ a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার m প্লাস n, শর্ত কি? শর্ত হচ্ছে a শুড বি এলিমেন্ট অফ r and m and n শুড বি এলিমেন্ট অফ n। এই হচ্ছে শর্ত, এবং এই শর্ত অনুসারে এটা হচ্ছে প্রযোজ্য সংখ্যা বা প্রযোজ্য সূত্র। সুতরাং আমরা পজিটিভের ক্ষেত্রে বা গুণের ক্ষেত্রে এক্সপোনেন্টগুলোকে আমরা যোগ করব আর ভাগের ক্ষেত্রে বিয়োগ করব। ঠিক আছে? ওকে, এটা গেল একদম প্রাথমিক কনসেপ্ট। এগুলো সবই প্রাথমিক কনসেপ্ট। এগুলো আই গেস না পারার মানে না পারা আসলে কোনো ব্যাপার না, এগুলো পারাটা খুবই স্বাভাবিক ব্যাপার। একটু মাথাটা ঠান্ডা করে চিন্তা করলে পারা যাবে, কোনো প্রবলেম নাই। এখন যদি আমি চিন্তা করি যে পাওয়ারের পাওয়ার হলে কি হয়, ধরো আমি বললাম যে x স্কোয়ার টু দি পাওয়ার 4, এটার মানে হচ্ছে কি? এটার মানে হচ্ছে x স্কোয়ার, এইটা আছে 4 বার, এটা আছে 4 বার। সো ইন দ্যাট কেস ইট শুড বি লাইক দিস 2 প্লাস 2 প্লাস 2। এত কিছু না করে আমরা ডাইরেক্ট গুণ করে দিব যে x টু দি পাওয়ার 8। অর্থাৎ পাওয়ারের যখন পাওয়ার থাকবে আমরা তখন গুণ আকারে লিখব, আমরা গুণ আকারে লিখব। যদি আমি এরকম লিখি যে x টু দি পাওয়ার 7 হোল কিউব, তার মানে x টু দি পাওয়ার 7 কে 3 বার গুণ করতে হবে। তো অ্যাকচুয়ালি এই 7 আর 3 গুণ করলে কি হবে? x টু দি পাওয়ার 21, which is actually equal to what? x to the power 7 times x to the power 7 times x to the power 7. So in that case 7 plus 7 plus 7, this is x to the power 21. Okay, easy. সুতরাং পাওয়ারের ক্ষেত্রে আমরা এটাকে গুণ করব। এখন কথা হচ্ছে তাহলে স্যার এটা কেমন হবে যদি আমরা এটা লিখি যে ধরেন যে আমি লিখলাম যে x to the power a into x to the power b x to the power 3c। তো কি হবে? হবে হচ্ছে যে আমি জানি যে এই x এর পাওয়ার a প্লাস b, কিন্তু এটা যদি নিচে আসে সুতরাং এটা উপরে গেলে হয়ে যাবে 3c। ঠিক একইভাবে মানে আমরা যদি এরকম লিখি যে হ্যাঁ x to the power q times x to the power r divided by x to the power 7a, তাহলে হচ্ছে এই q আর r গুণ হচ্ছে আর 7a এটা বিয়োগ হচ্ছে, তখন আমরা লিখব x to the power q plus r minus 7a। সুতরাং আমরা যখন দেখব যে আমাদের পাওয়ারগুলা কিসের উপরে আছে? বেজের উপরে। বেজ যখন সমান হবে গুণের সময় এক্সপোনেন্টগুলো যোগ হবে আর ভাগের সময় বিয়োগ হবে। ঠিক আছে? এখন যদি এমন হয় যে হ্যাঁ 1/11 সাপোজ, বা আমি যদি বলি যে এরকম যে 1 divided by 9 into xyz to the power 0,
একটা ইমাজিনারি নাম্বার চিন্তা করছি যে xyz টু দি পাওয়ার 0 ইন্টু 1/9। আমরা জানি এটার মান হচ্ছে 1, সুতরাং 1 ইন্টু 1/9 মানে হচ্ছে এটা 1/9 হবে। এবং আমি যদি এরকম চিন্তা করি যে p টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার কিউব টাইমস p স্কয়ার কি হবে? কি হবে? আমরা জানি এইটা আমার গুণ করতে হবে, তাহলে 3 4 12, তাহলে অ্যাকচুয়ালি p টু দি পাওয়ার 12 টাইমস p স্কয়ার। তখন আমার ঘাতগুলোকে কি করতে হবে? যোগ করতে হবে। সো ইটস টু দি পাওয়ার 12 প্লাস 2 ইজ ইকুয়াল টু p টু দি পাওয়ার 14। তার মানে আমার বেস যেহেতু সমান আছে, আমি এক্সপোনেন্টকে যোগ করব। ওকে, পারা যাবে? পারা যাবেই, না পারার কিছু নাই। সুতরাং এটা আপাতত একটু যদি মুছি, তাহলে আমরা পরের অংশটাতে যাই। যদি এরকম মাইনাস থাকে তখন কি হয়? ধরো যদি মাইনাস থাকে, ধরো আমি বললাম x টু দি পাওয়ার -1 -2, এটার মানে কি? তো আমি জানি যে আমার পাওয়ারটা গুণ হবে, যেহেতু মাইনাসে মাইনাসে প্লাস, সুতরাং ইটস সিম্পলি x স্কয়ার। আবার আমি যদি বলি যে m টু দি পাওয়ার -1 টু দি পাওয়ার -1, সিমিলার, মাইনাসে মাইনাসে প্লাস, m টু দি পাওয়ার 1, কোনো কিছু পাওয়ার 1 মানে সেটাই, দ্যাট ইজ m। পারা যাবে? পারা যাবে। আচ্ছা, এবার যদি একটু রুটের ক্ষেত্রে আসি, রুটের ক্ষেত্রে কি হবে? রুটের ক্ষেত্রে হচ্ছে আমি যদি চিন্তা করি যে একদম স্বাভাবিকভাবে চিন্তা করি যে রুট এক্স মানে কি? রুট এক্স মানে হচ্ছে x এর পাওয়ার হাফ, তাই না? হাফ, বর্গমূল। কিন্তু যদি 3 থাকে, ইন দ্যাট কেস কি হবে? এখানে যাই থাকবে আমরা এখানে লিখবো হচ্ছে 1/3। যদি এরকম থাকে যে রুট, এটা 3 এর জায়গায় যদি থাকে 7 যদি থাকে, এবং এটা যদি থাকে a, তো এটা কি হবে? a টু দি পাওয়ার 1/7। যদি এরকম থাকে যে x টু দি পাওয়ার 3a, তাহলে আমরা কি লিখব? x টু দি পাওয়ার 1/3। ঠিক আছে, সোজা। সুতরাং রুটের ক্ষেত্রে বা যদি এরকম থাকে যে কোনো কিছু, মানে রুটের আগে এই জায়গায় যেই জিনিসটা থাকবে 1 এর পরে সেটা নিয়ে যেতে হবে 1/that thing। সো আমরা জানি রুট মানে হচ্ছে বর্গমূল। সো বর্গমূলের ক্ষেত্রে আমরা হাফ করি। সো রুট x ইজ ইকুয়াল টু হাফ, x টু দি পাওয়ার হাফ। সো এটা যে কোনো কিছুর ক্ষেত্রেই যদি রুট m হয় তাহলে m হাফ। যদি এরকম হয় যে রুট 8, তাহলে আমরা বলবো m টু দি পাওয়ার 1/8, m টু দি পাওয়ার 1/8। পারা যাবে? যাবে, অবশ্যই যাবে। এটা একটু মুছলাম। এখন যদি আমি পরের অংশে যাই, সূচক এবং লগারিদমের অঙ্কগুলোর ক্ষেত্রে একটু ধৈর্যের ব্যাপার আছে আমার, যেহেতু লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড করার সময় একটু ভাবতে হয়। এই জিনিসগুলো সোজা, সবাই পারে। যেমন ধরো যদি বলি যে রুট 5 টু দি পাওয়ার 6, ধরো এটা একটা স্বাভাবিক চিন্তা করছি। রুট 5 টু দি পাওয়ার 6 মানে হচ্ছে 5 এর পাওয়ার হাফ, যেহেতু রুট 5 6, তাহলে এখন কি হবে? সো হাফ ইন্টু 6, তো আমি জানি যে হাফ ইন্টু 6 করলে আমি যাচ্ছি 5 কিউব, তার মানে 5 কিউব মানে হচ্ছে 125। সো এটা হচ্ছে 125। খুব ইজিলি আমি যদি আরেকটু ভাবি যে আমি যদি ধরলাম যে রুট 3, আচ্ছা রুট 3 সাথে আরেকটা জিনিস দেই, ধরো রুট 3 ইন্টু সে ফর রুট 5 টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার 4। আচ্ছা, তাহলে কি হবে? রুট 3 ইন্টু রুট 5, যেহেতু রুট যেহেতু কমন, সুতরাং আমি এখানে লিখতে পারি 3 ইন্টু 5 টু দি পাওয়ার 4। সো রুট 5 এটা হচ্ছে রুট 15 টু দি পাওয়ার 4। রুট 15 মানে হচ্ছে 15 এর পাওয়ার হচ্ছে হাফ টু দি পাওয়ার 4। সো সেম ওয়েতে হাফ যদি 4 এর সাথে গুণ হয় তাহলে থাকবে 2, তার মানে এখানে থাকতেছে হচ্ছে 15 স্কয়ার। সো 15 স্কয়ার মানে 225। এক্ষেত্রে আবার একটা মজার ব্যাপার আছে যে এটা অনেক ক্ষেত্রে খুব কমন বিষয়টা, যে মানে কোনো কিছুর শেষে বা সংখ্যায় যদি 5 থাকে, তো 5 এর স্কোয়ার করার ক্ষেত্রে একটা মজার ট্রিক্স আছে যেটা প্রচলিত, যে স্কোয়ারের ক্ষেত্রে আমরা যদি কোনো কিছুর স্কোয়ার করতে চাই, কেস অফ যদি 5 থাকে, যেমন আমি 15 এর স্কোয়ার করলাম। সো 15 এর স্কোয়ার করার মজার বিষয়টা হচ্ছে এই যে 5 এর স্কোয়ার মানে হচ্ছে 25। সুতরাং কোনো সংখ্যার শেষে যদি 5 থাকে এবং তার যদি আমরা বর্গ করি, তাহলে এটাকে খুব ইজিলি গুণফলটা বের করা যায় যে 5 এর স্কোয়ার হচ্ছে 25
আর একের পরের যে সংখ্যাটা মানে 5-এর আগে যা আছে, যতটুকু সংখ্যায় আছে তার পরের সংখ্যার সাথে গুণ করতে হয়। তাহলে একের পরে হচ্ছে 2, তাহলে 2 একে 2, তার মানে এটা হচ্ছে 225 হবে। যদি আমি এরকম হিসাব করি যে 95 স্কয়ার, তাহলে কি হচ্ছে 5-এর বর্গ হচ্ছে 25 এবং 9-এর পরের সংখ্যা হচ্ছে 10। সুতরাং 9-এর পরে যদি 10 হয় তাহলে 9 আর 10 গুণ করলে হচ্ছে 90। তার মানে আমরা লিখতে পারি যে 95-এর স্কয়ার মানে হচ্ছে 90 95 25 90 25। ঠিক একইভাবে যে কোনো সংখ্যার 5 যদি থাকে সেটা স্কয়ার করলে খুব ইজিলি এটাকে করা যায়। যেমন ধরো যদি আমি বলি 105কে আমি স্কয়ার করব, তো 105কে স্কয়ার করলে 5-এর বর্গ 25 এবং 10-এর পরের সংখ্যা হচ্ছে 11, সুতরাং 10 11 হচ্ছে 110। তাহলে আমি এখানে লিখব হচ্ছে 110। সুতরাং 105-এর বর্গ হচ্ছে 11025। সুতরাং যে কোনোভাবেই মানে এগুলো একটু এমনি মজা, ম্যাথমেটিক্সগুলোতে যদিও মজা, মানে ভালো মতন আয়ত্ত করতে পারলে মজাগুলো পাওয়া যায় এবং লেখাপড়াটা মজা করেই শেখা উচিত। সো আমি যদি 65কে স্কোয়ার করি, ঠিক একইভাবে 5-এর স্কোয়ার মানে হচ্ছে 25, 6-এর পরের সংখ্যা হচ্ছে 7, তাহলে 6 7 42, তার মানে এখানে হচ্ছে 65-এর স্কোয়ার হচ্ছে 4225। সো এটা √3 √5 হিসাব করেই চলে আসছে। সো আমরা একটু আগে যে √3 × √5⁴ করলাম, সেক্ষেত্রে √15-এর ⁴ করলে 15 স্কয়ার হয়, which is 225। পারা যাবে? পারা যাবে। ঠিক একটু যদি আমি পরের জায়গাটা খেয়াল করি যে ⁻³ যদি থাকে, যদি মনে করে এরকম থাকে যে মাইনাস এইরকম 27, তাহলে আমরা কি চিন্তা করতে পারি? আমি চিন্তা করতে পারি যে এইটা হচ্ছে 3⁻83³, তাই না? 3³ তাহলে এটা তো 1/3, তো 3-র পাওয়ার যদি 3 হয় তাহলে 1/3 কাটা, আমার বাকি থাকতেছে হচ্ছে -3। সুতরাং এটার মান হচ্ছে -3। এটার মান কত? -3। আর একটু যদি চিন্তা করি আমি পাওয়ারের ক্ষেত্রে, হ্যাঁ পাওয়ারের ক্ষেত্রে বেজ সমান হলে পাওয়ার যদি অসমান হয় তাহলে দুইটাকে আমি সমান করতে পারি। যেমন আমি যদি বলি যে a⁻x = a⁻7, তার মানে বেজ যেহেতু সমান তার মানে এই এক্সপোনেন্টও সমান হবে। ইন দ্যাট কেস আমি বলতে পারি যে x এর মান হচ্ছে 7। x এর মান কত? 7। আবার যদি আমি বলি যে হ্যাঁ x⁴ = x⁹, সেম, এখানে আমার বেজ সমান, তাহলে আমার এই পাওয়ারটাও সমান হবে। তার মানে আমি বলতে পারি যে এর মান হচ্ছে 9, খুব সহজে। আবার যদি এরকম হয় যে 6⁻x = 6², সেম, আমি বলতে পারি যে এই x এর মান হচ্ছে 2। x এর মান কত? 2। সো আবার এমন যদি হয় যে a⁻7 = x⁷, যদি এরকম হয় যে পাওয়ার সমান, তখন আমরা কি করব? তখন আমরা বলবো যে x এর মান হচ্ছে a। হ্যাঁ, কারণ এই দুইটা হচ্ছে সমান, যদি এই দুইটা চলক, কিন্তু এটা তো ধ্রুবপদ, 7 তো ধ্রুবপদ, সুতরাং এই ক্ষেত্রে আমরা a = x বলতে পারি। কারণ বিষয়টা একই হবে, কারণ পাওয়ার যদি ইকুয়াল হয় তাহলে সেক্ষেত্রে বেজ সমান হবে। আচ্ছা, এখন এমন যদি হয় চিন্তাটা যে স্যার মনে করেন যে এমন হইল যে 25⁻x = 5, তাহলে x এর মান কত? বোঝাই যাচ্ছে যে এখানে 25, বোঝাই যাচ্ছে এটা 5, সুতরাং আমি যদি 5কে স্কয়ার করি তাহলে আমি 25 পাবো। সো ইন দ্যাট কেস এটা হচ্ছে 5² ⁻x = 5, in that case 5⁻2x = 5, so in that case 2x = 1। কেন? কারণ হচ্ছে এটা হচ্ছে 5-এর পাওয়ার 1, so x 1, so x এর ভ্যালু হচ্ছে হাফ। x এর ভ্যালু হাফ। পারা যাবে? যাবে, এটা না পারার কোনো কারণই নেই। আমরা যদি এরকম চিন্তা করি যে ধরো এটা বাদ দিলাম, আমি যদি এইটা ভাবি যে 25 যদি এরকম হয়
যে 25 এইটার পাওয়ার হচ্ছে 2x/3 এবং 5 এর পাওয়ার হচ্ছে 3x + 6। তাহলে কি হবে? x এর মান কত? আমরা এটা খুব ইজিলি মনে রাখতে পারবো যে এটা হচ্ছে, আমি জানি 25 মানে হচ্ছে 5 স্কয়ার, এটা হচ্ছে 2x + 3, এটা হচ্ছে 5, 3x + 6। সুতরাং এটা যদি 3x + 6 হয়, সুতরাং আমি এটা বলতে পারি যে আমার ঘাত যাই হোক আমার হচ্ছে বেজ সমান। তো বেজ যদি সমান হয় আমি বলতে পারি এটা খুব সহজ যে 4x + 6 = 3x + 6। সো ইন দ্যাট কেস 4x - x, x এর মান হচ্ছে 0। x এর মান 0। সুতরাং এটা না পারার কোনো কারণ নাই। আবার আমি যদি এমন বলি যে হ্যাঁ এটা হচ্ছে জাস্ট একটু প্র্যাকটিস করার জন্য, এরকম অসংখ্য অগণিত অঙ্ক এই সূচকের ক্ষেত্রে আছে, এটা তো আসলে এক ক্লাসে বোঝানো যাবে না, প্রথম দিন হিসাবে একটু প্র্যাকটিস করানোর জন্য এটা চিন্তা করা হচ্ছে। যদি আমি চিন্তা করি যে 125 দেন এটা হচ্ছে √5⁵ √5⁵ = 1 যদি হয়, তাহলে কি চিন্তা হবে? তাহলে চিন্তা হচ্ছে যে এই 5³ এটা হচ্ছে 125 মানে তো 5³ তো আমি হিসাব করছি যে এটা হচ্ছে 5³ ইনটু এটা হচ্ছে √5, 5 এর পাওয়ার 1/3 হাফ, ওকে, টু দি পাওয়ার 2x = 1। সো 5³ মানে হচ্ছে 125। তো এখন 5 এর পাওয়ারের ক্ষেত্রে কি হচ্ছে? 5 হচ্ছে 3/2, 2x = 1, কারণ আমার উপর হচ্ছে 3, নিচে হচ্ছে 2। আমি হিসাব করছি, সরি, এটা হচ্ছে 3 + 1/2। তাহলে এখানে কি হচ্ছে? 5 6/2, 2x = 1। সো যদি এরকম হয় তাহলে এই ক্ষেত্রে আমার হচ্ছে 5 উপরে হচ্ছে 6x, 5 এর যদি এটা 1 হয় তাহলে 5 এর পাওয়ার হচ্ছে 0। ইন দ্যাট কেস 6x = 0 এবং x এর মান হচ্ছে 0। কারণ আমি এখানে 1 মানে হচ্ছে কোনো কিছুর পাওয়ার, 0 মানে হচ্ছে 1। সো ইন দ্যাট কেস আমি বলতে পারি কোনো কিছুর পাওয়ার 0 যদি 1 হয়, আমি বেজ সমান করে ফেললাম, তাহলে আমার 6x এর মান হচ্ছে 0 হবে এবং ইন দ্যাট কেস আমি এটা করতে পারবো। সো হোপফুলি রুটের ক্ষেত্রে আমরা চিন্তা করতে পারি যে প্লাস মাইনাসের ক্ষেত্রে রুটের পাওয়ারগুলোকে যোগ করলে, বিয়োগ করলে, ভাগ করলে কিভাবে এগুলাকে বেস সমান করা যায় বা পাওয়ার সমান করা যায়, এই চিন্তাগুলোকে আমাদের একটু, এটা ডিপেন্ডস অন প্র্যাকটিসের উপর নির্ভর করছে। আচ্ছা, এবার যদি আরেকটা অঙ্কের দিকে আমরা মনোযোগ দিই যে কেমন হইতে পারে, যেমন ধরো যদি এটা বলা হয় যে x⁴, হ্যাঁ, x⁴ x√x = 8√x = x, এরকম যদি তাই হয় তাহলে x এর মান কত? x⁴ x√x = x√x⁴ কি করা যায়? কারণ আমি যদি করি অঙ্কটা, তাহলে আমি এটা বলতে পারি যে x⁴ কে আমি ভিতরে নিয়ে আসলাম এবং উপরে লিখলাম হচ্ছে √x। আর এখানে আমি কি করতে পারি? সো এটা হচ্ছে x⁴, এই রুটটা হচ্ছে হাফ হয়ে যাবে x², ওকে। সো x² আমার এটা থাকলো, আমি একটু দেখি এখানে কিছু করা যায় কিনা। 1 আর হাফ যোগ হবে x হবে, তাহলে x⁴ √x, তাহলে এখানে কি হচ্ছে x⁴3/2 তো এখন আমি যদি এটাকে একটু এক্সচেঞ্জ করি, x⁴ √x, আমি যদি এটাকে নিয়ে আসি ভিতরে যে x⁴ 3/2, তাহলে আমার উভয় পাশে বেজ কিন্তু সমান হয়ে গেল। তার মানে এই যে আমার ভিতরে x⁴ সমান, তাহলে আমি কিন্তু লিখতে পারি পরের লাইন যে এখানে হচ্ছে এই √x = 3/2, তাই না? লেখা যায়। যদি 3/2 আমি লিখতে পারি, আমি উভয় পক্ষকে বর্গ করলে আমি এখানে পাবো
9/4 এবং এই 9/4 হচ্ছে x এর মান। সুতরাং এই অঙ্কগুলা করার জন্য বা ভাবার জন্য আমাদের একটু প্র্যাকটিসের দরকার আছে। আমি একটু লম্বা করেছি ভিডিওটা, বাট আমাদের মূল যে বিষয় যে আমরা এই জিনিসগুলোকে একটু মাথায় রাখতে হবে এবং সূচকের অঙ্কগুলা করার সময় কিভাবে গুণগুলোকে হিসাব করব, কিভাবে ভাগগুলোকে হিসাব করব, আমাকে পাওয়ারগুলোকে কি করতে হবে, এই প্র্যাকটিসটা অনুশীলনের অঙ্কগুলো করার সময় আমাদের আরেকটু ভালোভাবে মাথায় রাখতে হবে। তাহলে আমরা কি কি শিখলাম যদি একটু রিক্যাপ করি। আমরা যদি একটু রিক্যাপ করি, এখানে আমাদের ফার্স্ট একটা জিনিস মনে রাখতে হবে যে কোনো কিছুর পাওয়ার 0 হলে সেটার মান হবে 1 এক্সেপ্ট 0। 0-র পাওয়ার 0 হচ্ছে একটা ইনডিটারমিনেট নাম্বার বা ইনডিটারমিনেট একটা ফরম্যাট, এটা আমরা নির্ণয় করতে পারি না। সুতরাং কোনো কিছু পাওয়ার 0 মানে হচ্ছে 1, কোনো কিছু পাওয়ার 1 মানে হচ্ছে সেটা। তো আমরা যদি a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার n করি, তাহলে আমরা এই দুইটা যোগ করতে পারবো, পাওয়ার যোগ করতে পারবো। a টু দি পাওয়ার m কে a টু দি পাওয়ার n দিয়ে ভাগ করলে আমরা এটাকে বিয়োগ করতে পারবো। আর রুটের ক্ষেত্রে আমরা যখন রুট x ব্যবহার করব, x এর মান হবে হাফ। যদি আমরা এখানে অন্য কোনো সংখ্যা নিয়ে আসি তাহলে এটা হবে সেই সংখ্যার 1/2। এই তো। সুতরাং নর্মাল কিছু জিনিস একটু মাথায় রাখলে সূচকের অঙ্কগুলো প্র্যাকটিস করতে আমাদের কষ্ট হওয়ার কথা না। সুতরাং এই কনসেপ্টগুলো আমাদের একটু মাথায় রাখতে হবে এবং এই জিনিসগুলো আমাদের ফিজিক্সেও কাজে লাগবে, সাধারণ দৈনন্দিন জীবনেও কাজে লাগে। কারণ সূচক ও লগারিদমগুলো ব্যবহার করা হয়, এই একটা ফাংশন। লগারিদম একটা ফাংশন, সূচক একটা ফাংশন। এই ফাংশনগুলো হচ্ছে আমরা যখন চক্রবৃদ্ধি ক্ষেত্রে, মুনাফার হারের ক্ষেত্রে বা চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে আমরা ব্যবহার করি, জনসংখ্যার বৃদ্ধি হিসাব করার ক্ষেত্রে ব্যবহার করি, তখন এই টু দি পাওয়ারগুলো কাজ করতে হয় বা কাজ করে। সো এই ভিডিওটাতে আমি চেষ্টা করেছি শর্টলি মানে কনসেপ্টটা দেওয়ার। পরের ভিডিওতে আমি এই সূচকের ম্যাথগুলো প্র্যাকটিস করাবো এবং লগারিদমের ফাংশন নিয়ে বা লগারিদমের বেসিক নিয়ে সামনে আসবো। সো আপনারা যারা দেখছেন বা তোমরা যারা দেখছো, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, লেখাপড়াটা সুন্দর হোক। ইনশাল্লাহ সামনের ভিডিওতে আমি আরও বেসিক নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।